ওরহমতুল্লাহ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জুলাই বর্ষপূর্তি নিয়ে যাদের কারণে আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি, স্মরণ করছি সেই মহাবীর বিপ্লবী শহীদ যোদ্ধাদের, বেদনা জ্ঞাপন করছি হাজারো পঙ্গুত্ব বরণকারী, অন্ধত্ব বরণকারী আমার ভাইদের প্রতি, যাদের কারণে আজকে আমি এখানে কথা বলতে পারছি। আজকের জুলাই বর্ষপূর্তিতে জুলাই গণবিপ্লবে স্মরণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন ছাত্র কলেজের মাননীয় অধ্যক্ষ AKM একরামুল করিম, উপস্থিত আছেন শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, উপস্থিত আছেন জুলাই রক্তস্রাত পথের সহযোগিতা বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আরো বাংলাদেশ বিনির্মাণের একঝাঁক তরুণ ছত্রদষ্টা। সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা। আমার কানে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটি কবিতার কিছু অংশ বারবার ভাসছে। আজ আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজ আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি, আজ আমি তন্দার ভিতরে। হে দেশ, কি ভুলে গেছে সেই দূর স্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়। এই আত্মচিৎকার, এই আত্মনাদ, এই চিৎকার কি আমার ব্যাকুলতাকে আজ প্রশ্ন করে? আমাকে কি সুন্দর একটি স্বপ্নের আদর্শিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারবে? এই রাষ্ট্র সেই নিশ্চয়তা দেবে। আমি প্রশ্ন করতে গিয়ে ফিরে যাই জুলাই এসে রক্তস্রাত পথে, যেখান থেকে আমার ভাইরা স্লোগান তুলেছিল, বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। এই যে ঝড় আমাদের বুকের মধ্যে আত্মনাদ করেছিল, এই ঝড়টা জুলাইও শুরু হয় নাই। এই ঝড়টা শুরু হয়েছিল আমার ভাই শহীদ আবরারের হত্যার মাধ্যমে, যিনি দেশের পক্ষে লেখার কারণে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। কোন ছাত্র রাজনীতি আমাকে অন্ধত্ব করল? অথচ আমাদের আবরার পাহাড় বুয়েটের একজন মেধাবী শিক্ষার্থী ছিল, যারা আবরার পাহাড়কে সাপের মতো পিটিয়ে হত্যা করেছিল, তারাও বুয়েটের মেধাবী শিক্ষার্থী ছিল। ওই সন্তানেরা যারা আপনার ভাবকে হত্যা করেছিল, তারাও কোনো না কোনো মায়ের সন্তান, তারাও কোনো না কোনো মায়ের ভালোবাসার আদরের সন্তান ছিল। আপনার ভাদু মায়ের আদরের সন্তান ছিল। কোন বয়াল রাজনীতি আপনার ভাবকে হত্যার জন্য হত্যা করলো? যারা কোন রাজনীতি তাদেরকে হত্যাকারী বানাইল? তারাও তো কোনো মায়ের স্নেহপৃষ্ট সন্তান ছিল। কোন রাজনীতি ভয়ের ধারে আমার দেশকে পতিত করলো? প্রশ্ন জাগে আজও আমার ব্যাকুল মনে। যার কারণে আমি বারবার ফিরে যাই জুলাইয়ের রক্তস্রাতের পথে। কি সমাধান দেবে রাষ্ট্র আমার কাছে? ছাত্র রাজনীতিকে আজকে আমার ছাত্র বন্ধুরা কেন এত ভয় পায়? কারণ তো একটাই, যে রাজনীতি মানুষের ধ্বংসের দিকে ধাবিত করে। আমরা তো এমন রাজনীতি চাইনি। আমরা তো চেয়েছিলাম ক্যাম্পাসকে জ্ঞান চর্চার উন্মুক্ত প্রতিষ্ঠান হিসেবে আখ্যা দেওয়ার জন্য। আমরা তো চেয়েছিলাম ভাতৃপ্রতিম বন্ধু সংগঠনের ছাত্রদের সাথে একসাথে মিলে শিক্ষা বান্ধব পরিবেশ তৈরি করার লক্ষ্যে। আমরা তো চেয়েছিলাম আমার ছাত্র বন্ধুদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য যদি আমার কণ্ঠ প্রতিধ্বনিত হয়, সেই কণ্ঠ আমি প্রতিধ্বনিত করতে। কিন্তু কেন বারবার আপনার পাহাড় বিশ্বজিৎদেরকে হত্যাকাণ্ড আমার নরবিশ্বাসের মতো দেখতে হয়? এই দুই নয়, এই প্রশ্ন তো আমি করি বারবার। কেন আপনার পাহাড়ের মতো যারা দেশপ্রেমে ধাবিত হয়ে কথা বলে, তারা তো এই রাষ্ট্রের সন্তান। আগামী দিনের সম্ভাবনা, এই সম্ভাবনাকে যদি গতিপথ রোধ করে দিই আমরা, তাহলে আগামী দিনের ছাত্র রাজনীতিতে মেধাবী শিক্ষার্থীরা কিভাবে প্রবেশ করবে? তার তো প্রশ্ন থেকেই যাবে। প্রশ্ন করতে চাই, রাষ্ট্র ব্যবস্থার কি আজও পরিবর্তন হবে? শিক্ষার্থীরা কি তাদের সাহসিক জায়গা থেকে, তাদের অনুপ্রেরণার জায়গা থেকে রাজনীতিতে আলিঙ্গন করে নিবে? দেখেন, আজকে এখানে আমরা যারা আছি শিক্ষার্থী, হয়তো বাংলা রাষ্ট্রের কোন একটা পর্যায়ে যাবেন। আমাদের মরহুম সাহিত্য আহমদ আলাই বিশ্বাস চরমানের বাবা, তিনি বলতেন, তিনি রাজনীতি তার বিপ্লবী একটা চেতনা, একটা স্লোগান ছিলেন, শুধু নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন চাই, তবে রাষ্ট্রের কল্যাণকামী হতে পারে এবং হবে ইনশাআল্লাহ। আমরা আজকে নেতৃত্বের জায়গায় বসি, কিন্তু নীতির পরিবর্তন করতে চাই না। আজ যদি আমরা বারবার চেয়ার পরিবর্তন করি, আমরা এসপি, ডিসি, ওসি
আমরা প্রধানমন্ত্রী চেঞ্জ করি, এ রাষ্ট্রের কল্যাণকামী কোনো কিছু ঘটবে না যদি নীতি ও আদর্শের পরিবর্তন না হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সেই নীতি ও আদর্শবান সন্তান তৈরি করার জন্য এদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত অতন্ড প্রহরীর মতো ভূমিকা পালন করে যাচ্ছে। একজাক এমন তরুণ বিপ্লবী তৈরি করতে চাই যারা তার দায়িত্বের জায়গা থেকে তার দায়িত্বের জায়গাকে আমানত মনে করবে। সে আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ থাকবে যে আমাকে দিন শেষে জবাব দিতে হবে, আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, এমন প্রশ্ন তিনি হাজির হবেন। তিনি রবের ভয় করবেন, রাষ্ট্রের জিম্মাদারি আমানত মনে করবেন। আমরা এমন একটা একজাক তরুণ বিপ্লবীদেরকে তৈরি করতে চাই। জুলাইয়ের অনেক স্মৃতিচারণ করা যাবে। আমি আমাদের স্যার প্রফেসর আবুল কালাম স্যারের কথা শুনতেছিলাম, আমি খুবই মুগ্ধ। স্যার যে আলোচনা করছেন তারপরে আমার অনেক আলোচনা আপনাদের সাথে করার জন্য এখানে দাঁড়িয়েছিলাম, অনেক কিছু আমার মাথা থেকে হারিয়ে গেছে। এতটুকু বলতে চাই, এদেশটা আমাদের, এদেশকে ধরতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আজকে এখানে বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছে। জুলাইতে কোনো বিভাজন ছিল না, জুলাইকে ছাত্র দলকে ছাত্র শিবিরকে ছাত্র আন্দোলন এরকম কোন বিভাজন ছিল না। আমরা ঐক্যবদ্ধ ছিলাম, যার কারণে ফ্যাসিস্ট এদেশ থেকে হতে বাধ্য হয়েছে। ফ্যাসিস্ট একদিনে তৈরি হয় না। ফ্যাসিবাদ তো এইটাকে বলে যে নিজের চিন্তা, নিজের মত, নিজের দর্শনকে নিজের করে প্রতিষ্ঠা করতে চায়, যে আমি এটা চাই, এটা হবে, না হলে হবে না। এইটা তো ফ্যাসিজম, যেটা কায়েম করছিল শেখ হাসিনা। বিচার ব্যবস্থার মধ্যে ফ্যাসিজম ছিল, শিক্ষা ব্যবস্থার মধ্যে ফ্যাসিজম ছিল, সব জায়গায় ফ্যাসিজম। আমি যা চাই তাই হবে, এর বাইরে কোনো কিছু হবে না। আমরা এমন বাংলাদেশ দেখার জন্য জুলাই বিপ্লব করি নাই। দেখেন, আবারও যারা এ রাষ্ট্রের যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে, তাদেরকে বলতে চাই, এই জুলাইয়ে আমার ভাই, আমার বোন, আমার ছাত্র জনতা সবাই আমরা একসাথে অভিন্নভাবে রাজপথে ছিলাম। আপনারা জানেন, আমাদের এক বোন স্লোগান ছিল, পিছনে পুলিশ সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ সামনে স্বাধীনতা। এই ছাত্র জনতা যদি তবে যাইতো, তাহলে 16 বছরের যে নির্যাতিত জুলুমে আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, এই বলার সুযোগটা হয়তো না। এই জন্য অবশ্যই সর্বপ্রথম বলবো, জুলাই অভ্যুত্থান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কুদরতি ছিল, আর তার সহায়ক হিসাবে দায়িত্ব পালন করেছিল এদেশের ছাত্র জনতা। আর এই ছাত্র জনতার উপর আস্থা এবং ভরসা রেখে এদেশের প্রতিটা প্রত্যন্ত অঞ্চলের মানুষ থেকে শুরু করে নিয়ে শিক্ষক, শ্রমজীবী, আইনজীবী, পেশাজীবী সমস্ত মানুষ রাজপথে নেমে এসেছিল। এই ছাত্র জনতার উপর আস্থা রাখতে পেরেছিল, তারা জুলাই অংশগ্রহণ করেছিল। কেন সেই জুলাই আজকে আমাদের কাছে প্রশ্ন করতে হবে? এই জুলাই কেন আমাদের কাছে আজকে? আমরা কেন জুলাই ব্যবহার করে নিজেদেরকে সর্বসর্বা মনে করব? আমি শেষ করছি সূরা নিসার 75 নং আয়াতের একটা উদ্ধৃতির অর্থ দিয়ে। সে আয়াতে বলা হয়েছে, তোমাদের কি হলো, এখনো তোমরা লড়াই করছো না, সংগ্রাম করছো না, অথচ কত নরনারী শিশুরা আত্মচিৎকার করছে নির্যাতিত হয়ে এই জালিমের থেকে। হ্যাঁ আল্লাহ, এমন একজন শাসক, এমন একজন বন্ধু, এমন একজন সাহায্যকারী প্রেরণ করেন, যিনি আমাদের এই জালিম শাসকের থেকে রক্ষা করবেন। এই যে আত্মচিৎকার, আমরা তো সবাই জুলাই এক অভিন্নভাবে ছিলাম। আমি ছাত্র রাজনীতির বন্ধুপ্রতিম সংগঠনের দায়িত্বশীলদেরকে বলবো, সবার প্রতি বলবো, আমরা এখানে যে শাসক, আমাদের সেবাকারী, এমন একজন আস্থার জায়গা চাই। আসুন না আমরা মিলে বসে ওই ক্যাম্পাসকে, এই রাষ্ট্র ব্যবস্থার, শিক্ষা ব্যবস্থার মধ্যে ছাত্রদেরকে আশা দেই যে আসুন, এই সংগঠনে কোন সন্ত্রাসী নেই, আসো, তোমার রাষ্ট্র চিন্তা, তোমার বুদ্ধিভিত্তিক চিন্তা দিয়ে তুমি রাষ্ট্রকে গড়ে তোলো, এমন আশা নেই। আমাদেরকে সাহায্যকারী মনে করি, আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াই। ইনশাআল্লাহ আমরা যদি এই ছাত্র জনতাকে আশা দিতে পারি, অনুপ্রেরণার জায়গা থেকে তাদেরকে সাহায্যকারী হতে পারি, ইনশাআল্লাহ আগামী দিনে এই ক্যাম্পাসে আর কোনো ধর্ষক তৈরি হবে না, এই ক্যাম্পাসগুলোতে আর কোনো টেন্ডার বাস তৈরি হবে না, কোনো চাঁদাবাজ তৈরি হবে না, কোনো জায়গায় অস্ত্র তুলে নিবে এমন কোন ছাত্র আর খুঁজে পাওয়া যাবে না। আমি আশা রাখছি আমরা বন্ধুপ্রতিম সকল ছাত্র সংগঠনের দায়িত্বশীলদের থেকে সেই সহযোগিতা এবং সহমর্মিতা পাব। সবাইকে জুলাইয়ের রক্তিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, এবং পীর সাহেব সরবরাহের পক্ষ থেকে সবাইকে বিপ্লবী সালাম ও অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।